বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে। ইনকিলাব জিন্দাবাদ বিদেশি শব্দ হওয়ায় তা নিয়ে আপত্তি তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অথচ ওনার নামের ইকবাল সেটা ফার্সি থেকে এসেছে, আবার মাহমুদ কিন্তু আরবি শব্দ। যাই হোক, টুকুর এই বিতর্কিত মন্তব্যের জেরে মানুষ পুরনো ইতিহাস ঘাটাঘাটি শুরু করেছে, যেখানে উঠে আসছে মন্ত্রী টুকুর অন্ধকার ইতিহাস, যেটি আবার ফাঁস করা হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে। সেখানে বলা হয়েছে 2006 সালের কানসাটের কথা যারা মনে রেখেছেন তারা জানেন সেদিন কি হয়েছিল। লোডশেডিংয়ে অসহ্য যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটের মানুষ রাস্তায় নেমেছিল। বিদ্যুৎ চাই, এটুকুই ছিল দাবি। সেই দাবি জানাতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছিল 20 জন সাধারণ মানুষকে। শুধু বিদ্যুৎ চেয়েছিল বলে পৃথিবীতে এরকম ঘটনা আর কোথাও ঘটেছে কিনা জানা নেই, কিন্তু বাংলাদেশে ঘটেছিল। আর সেই সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর চেয়ারে বসেছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এই টুকুকে এবার আবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে বসানো হয়েছে, তাও আবার 2026 সালে এসে। যে মানুষটার আমলে কানসাটের মাটিতে রক্ত পড়েছিল, যার দায়িত্বকালে গোটা বাংলাদেশের লোডশেডিংয়ের অন্ধকারে হাঁসফাঁস করেছে, সেই মানুষকে আবার একই মন্ত্রণালয়ে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এটাকে কি বলা যায়, সাহস, নাকি এই দলটি মনে করে জনগণের স্মৃতিশক্তি নেই? আওয়ামী লীগের পেজ থেকে আরও বলা হয়েছে বিএনপি কতটা অদ্ভুত দল। দলটির জন্ম হয়েছিল সেনানিবাসে জিয়াউর রহমানের হাতে, রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়ায় নয়। তারপর থেকে দলটির ইতিহাস মানে দুর্নীতির ইতিহাস, সন্ত্রাসের ইতিহাস আর জনগণের সাথে প্রতারণার ইতিহাস। 17 ফেব্রুয়ারির যে নির্বাচনের কথা বলা হচ্ছে, 12 ফেব্রুয়ারির যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচন নিয়ে দেশের মানুষের কি মনোভাব সেটা আর বলার অপেক্ষা রাখে না। বড় বড় রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে জনগণের অংশগ্রহণ ছাড়া কার্যত একটা সাজানো প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় বসে এখন তারেক রহমান নিজেকে প্রধানমন্ত্রী বলে দাবি করছেন। তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখায় এই মানুষটি নিয়ে দেশের মানুষ কিভাবে সেটা সবাই জানে। দুর্নীতির মামলার সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। এটা যদি রসিকতা না হয় তাহলে কি? আর সেই তারেক রহমানের সরকার টুকুকে আবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে বসাচ্ছে। বৃত্ত সম্পূর্ণ হচ্ছে যেন। কানসাটের যে 20 জন মানুষ মারা গিয়েছিল, তাদের পরিবার এখনও আছে, তারা ভুলে যাননি। সারা দেশের যে কোটি কোটি মানুষ সেই আমলে লোডশেডিংয়ে দিনের পর দিন ঘেমে নিয়ে কাটিয়েছেন, ব্যবসা লাটে উঠেছে, অসুস্থ রোগী হাসপাতালে বিদ্যুৎ না পেয়ে বিপদে পড়েছেন, তারাও ভুলে যাননি। কিন্তু বিএনপি ভুলে গেছে, অথবা মনে রাখার প্রয়োজন মনে করে না। টুকুকে কানসাটের কসাই বলা হয়। এই নামটা এমনি এমনি আসেনি। আর সেই কসাইকে আবার ক্ষমতার চেয়ারে বসানোর সিদ্ধান্ত নেওয়া মানে কানসাটের শহীদদের মুখে আরেকবার চড় মারা। এটা শুধু রাজনৈতিক ভুল নয়, এটা নৈতিকভাবেও অগ্রহণযোগ্য। যে দলটি একবার এই কাজ করেছে, তারা আবার একই মানুষকে একই জায়গায় বসা। এটা দেখে বোঝা যায় এই দলটি আসলে কতটুকু বদলেছে। উত্তর হলো একটুও না। এদিকে জানা যাচ্ছে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সামনে এখন চ্যালেঞ্জের পাহাড়। শুরু হয়েছে সেচ মৌসুম, চলছে গরমের আনাগোনা। এই সময় বিদ্যুতের চাহিদার পারদ থাকে চড়া। এ খাতের সবচেয়ে চ্যালেঞ্জিং বিবেচিত সময় মন্ত্রী হিসেবে শপথ নিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। অতীতে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় কিছুটা সুবিধা পেলেও প্রথম দিন থেকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে তাকে। সবচেয়ে বেশি ভোগাতে পারে দেশের ভয়াবহ গ্যাস সংকট। চাহিদার অর্ধেক গ্যাসও যখন সরবরাহ দেওয়া যাচ্ছে না, তখন প্রতিদিনই দেশীয় উৎপাদন 20 থেকে 30 লাখ ঘনফুট গ্যাস কমে যাচ্ছে। শঙ্কার হচ্ছে চাইলেও 2 বছরের মধ্যে আমদানি বাড়ানোর কোনো সুযোগ নেই। একসময় দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে দৈনিক 2800 মিলিয়নের মতো গ্যাস উৎপাদিত হলেও 16 ফেব্রুয়ারি 1731 মিলিয়ন ঘনফুট নেমে এসেছে। সবচেয়ে শঙ্কার হচ্ছে দেশের বড় গ্যাস ক্ষেত্র বিবিয়ানার মজুদ ফুরিয়ে আসছে। দেশীয় উৎসের 50% যোগান আসছে ওই গ্যাস ফিল্ড থেকে। একসময় 1350 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও 16 ফেব্রুয়ারি পাওয়া গেছে মাত্র 832 মিলিয়ন ঘনফুট। মজুদ কমে আসায় প্রতিদিনই কমে আসছে উৎপাদন। পেট্রোবাংলা প্রাক্কলন বলছে 2026-27 অর্থ বছরে দেশের গ্যাসের চাহিদা 4500 মিলিয়ন ছাড়িয়ে যাবে। যদিও কেউ কেউ বলতে চান এখনই গ্যাসের প্রকৃত চাহিদা 4500-এরও বেশি। প্রতিশ্রুত গ্রাহকের চাহিদা 5500 মিলিয়নের উপরে হলেও ঘাটতি কম দেখাতে কৌশল হিসেবে চাহিদা কম দেখানো হচ্ছে। দীর্ঘদিন ধরে গ্যাস উৎপাদনের সঙ্গে যুক্ত পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেছেন, দেশীয় গ্যাসের উৎপাদন ও অনুসন্ধান জোরদার করার পাশাপাশি দ্রুততার সঙ্গে ভোলা, বরিশাল, ঢাকা পাইপলাইন নির্মাণ এবং আরেকটি
এফএসআরইউ স্থাপন করা খুব জরুরি। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে সমূহ বিপদের শঙ্কা রয়েছে। গ্যাসের ঘাটতি সামাল দিতে আমদানির পথে পা বাড়িয়েছিল আগের সরকার। এজন্য ভোলা খুলনা এবং বেনাপোল খুলনা পাইপলাইন নির্মাণ করতে ভারত থেকে গ্যাস আমদানি, মহেশখালীতে আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল, মোংলায় ভাসমান এলএনজি টার্মিনাল ও মহেশখালীতে এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়েছিল বিগত সরকার। বিশেষ বিধানের আইনের আওতায় মহেশখালীতে এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সামিট গ্রুপের সঙ্গে চুক্তি করা হয়। মোংলায় এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে ছিল। অন্তর্বর্তীকালীন সরকার দরপত্র ছাড় দেওয়া ওই দুই প্রকল্প বাতিল করে দিয়েছে। এলএনজি টার্মিনাল, ভোলা বরিশাল ঢাকা পাইপলাইন এলএনজি টার্মিনাল প্রকল্প নিয়ে কিছু উদ্যোগ দেখা গেলেও অর্থায়ন নিশ্চিত না হওয়ায় দৃশ্যমান অগ্রগতি করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার, যে কারণে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই মহা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোলা বরিশাল ঢাকা পাইপলাইনের কাজে 5 বছরের ধাক্কা। একইভাবে এলএনজি টার্মিনাল করতে প্রয়োজন হবে 80 মাসের বেশি। সংক্ষিপ্ত পথ এফএসআরইউ করতে গেলেও দরপত্র চূড়ান্তের পর কমপক্ষে 18 মাস লাগবে। অর্থাৎ 2027 সাল পর্যন্ত এলএনজি আমদানি বাড়ানোর কোনো পথ খোলা নেই। দামের ইস্যু বাদ দিলেও শুধু এফএসআরইউ কিংবা এলএনজি টার্মিনাল হলেই আমদানি ইচ্ছামতো বাড়ানোর সুযোগ নেই। এলএনজি আমদানি বাড়াতে গেলে মহেশখালী থেকে বাখরাবাদ পর্যন্ত নতুন পাইপলাইন স্থাপন করতে হবে। ওই প্রকল্পের জন্য 24,000 কোটি টাকার খরচ প্রাক্কলন করা হয়েছে। সেটিও অনেক সময় সাপেক্ষ এবং অর্থায়ন জটিলতায় রয়েছে। শুধু আমদানি অবকাঠামোগত সীমাবদ্ধতা নয়, এলএনজি চড়া দামও বড় বাধা হিসেবে সামনে আসবে। 2024-25 অর্থ বছরে দেশীয় উৎস থেকে মোট গ্যাসের গড় মূল্য পড়েছে 3.39 টাকা। আমদানিকৃত গ্যাসের গড় মূল্য পড়েছে 68.71 টাকার মতো। বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে লোকসান সামাল দেওয়া যাচ্ছে না। গ্যাস সংকটের এই ধাক্কায় ইতিমধ্যে বিদ্যুৎ খাতকেও জটিল করে তুলেছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে দৈনিক গ্যাসের চাহিদা 2524 মিলিয়ন ঘনফুট। সেখানে 16 ফেব্রুয়ারি সরবরাহ হয়েছে মাত্র 742 মিলিয়ন ঘনফুট। গ্যাস ভিত্তিক 12,204 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 5টি নিয়মিত রক্ষণাবেক্ষণে থাকার পর গ্যাস না থাকায় 9টি পুরোপুরি বন্ধ, 5টিতে আংশিক উৎপাদনের তথ্য পাওয়া গেছে। 16 ফেব্রুয়ারি সর্বোচ্চ চাহিদা হয়েছিল 12,500 মেগাওয়াট। সেই চাহিদাই সরবরাহ করা যায়নি। গরম ও সেচ একসঙ্গে যুক্ত হওয়ার পর চাহিদা পৌঁছে যাবে 18,000-এর উপরে। একই সঙ্গে রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। গ্যাস সরবরাহের ঘাটতি সামাল দিতে চালানো হয় তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এতে উৎপাদন খরচ বেড়ে যায় অনেক। এখনই লোকসান সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। 2024-25 অর্থ বছরে 38,637 কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরও 17,021 কোটি টাকা লোকসান রয়ে গেছে। বিপিডিবির পরিচালক জাহাঙ্গীর আলম মোল্লা বলেছেন, 2024-25 অর্থ বছরে গ্যাস দিয়ে উৎপাদনের প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়েছে 7.09 টাকা, কয়লায় 13.20 টাকা, ফার্নেস অয়েলে 27.39 টাকা, আদানির বিদ্যুৎ আমদানিতে 14.86 টাকা, ভারত সরকারের কাছ থেকে কেনা বিদ্যুতের দাম পড়েছে 8.71 টাকা এবং সৌর বিদ্যুতের দাম পড়েছে 15.46 টাকা। 2024-25 অর্থ বছরে প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন খরচ পড়েছে 11.83 টাকা আর বিক্রি করেছি 6.99 টাকায়। ওই অর্থ বছরে 1,01,127 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। প্রতি ইউনিটে 5.99 টাকা হারে ঘাটতির কারণে বিপুল পরিমাণ লোকসান হচ্ছে। দর্শক, মন্ত্রী টুকু কি পারবে সফলতা অর্জন করতে, নাকি 2006 সালের ইতিহাস ফিরে আসবে আবারও? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।